আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মূলত একটি বস্তুর গতিবেগের কথা জানি। একটি গতিশীল বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ত্বরণ। অর্থাৎ একটি বস্তু যত দ্রুত যাবে সেই বস্তুর ত্বরণ তত বেশি হবে। আর এই যে বস্তু দ্রুত বেগে যাতায়াত, এটা যদি পৃথিবীর আকর্ষণে হয়, অর্থাৎ খুব উঁচু থেকে একটি বস্তু যদি পৃথিবীর বুকে এসে পড়ে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণে যদি এই বেগ বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে অবশ্যই বলবো অভিকর্ষ ত্বরণ। ধরা যাক একটি পাখি আকাশে উড়ে যাচ্ছে, তখন একটি শিকারী ঠাস করে গুলি করে পাখিটিকে মেরে ফেলে। পাখিটি নিশ্চয়ই ওখানে স্থির থাকবে না, আস্তে আস্তে নিচে পড়বে। তো দেখা যাবে প্রথম সেকেন্ডে যত দ্রুত পড়ছে, দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে আরো দ্রুত পড়ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার একটা বেগ বৃদ্ধি পাবে। এই প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার যদি পৃথিবীর আকর্ষণে হয়, তাহলে সেটা হবে অবশ্যই অভিকর্ষ ত্বরণ। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে আর কি কি বিষয় রয়েছে আমাদের আলোচ্য? দেখতে পাচ্ছি অভিকর্ষ ত্বরণ ও পৃথিবীর ভরের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পৃথিবীর ভরের সাথে অভিকর্ষ ত্বরণের একটি সম্পর্ক রয়েছে। এটা আমরা দেখার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই অভিকর্ষ ত্বরণের প্রয়োজনীয়তা কি, কি প্রয়োজনে আমরা এটা ব্যবহার করি বা আপনি ব্যবহার হয়ে যায়। এর সাথে থাকছে গাণিতিক সমস্যাবলী। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে অভিকর্ষ ত্বরণের একটি সংজ্ঞা দেখে নেব। অভিকর্ষ ত্বরণ কি? পৃথিবীর আকর্ষণে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ খুব উঁচুতে অবস্থিত একটি বস্তু যদি পৃথিবীর দিকে আকর্ষিত হয়, তাহলে তার বেগ প্রতি সেকেন্ডে যেভাবে বৃদ্ধি পাবে সেটা হবে অভিকর্ষ ত্বরণ। তো আমরা স্বভাবতই জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বলার কারণ হচ্ছে আমরা জানি যে পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বলই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে পৃথিবীর আকর্ষণে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়, সেই বেগ বৃদ্ধির হার অবশ্যই হবে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জানি জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট জি, স্মল জি, এবং এটা পরিমাপ করা হয় মিটার পার সেকেন্ড এককে। এরপর আসি অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর ভরের সম্পর্ক কি। আমরা জানি পৃথিবীর সাথে অন্যান্য বস্তুর যে আকর্ষণ বল সেটা হবে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণেই মূলত অভিকর্ষ ত্বরণ। তাহলে একটি বস্তু পৃথিবীর দিকে আকর্ষিত হবে। আকর্ষিত হওয়ার ফলে যদি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে, মুক্তভাবে পড়ে, তাহলে এক্ষেত্রে যে বেগ বৃদ্ধির হার, এটাই মূলত অভিকর্ষ ত্বরণ। এর সম্পর্কটা কেমন হবে এইটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পৃথিবীর সাথে একটি বস্তু কত দূরে রয়েছে এর একটি ফিগার দরকার। তাহলে আমরা চিত্রে একটি ফিগার দেখতে পাচ্ছি যে একটি পৃথিবী কল্পনা করা হচ্ছে, একটি অংশকে, আরেকটি অংশ বস্তু। পৃথিবীর ভরকে ধরে নিয়েছি আমরা ক্যাপিটাল এম, আর বস্তুর ভর হচ্ছে স্মল এম। পৃথিবী থেকে বস্তুটি রয়েছে ডি দূরত্বে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ডি। আমরা পৃথিবীর সাথে বস্তুর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বলও বলতে পারি। তাহলে মহাকর্ষ বলের সূত্র আমাদের জানা আছে এরকম যে দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পৃথিবীর সাথে ওই বস্তুর আকর্ষণ বল। অর্থাৎ মহাকর্ষ বলটা এরকম যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর যে আকর্ষণ বল, এটি হবে বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রকে যদি আমরা সমন্বিত করতে চাই, এর একটা গাণিতিক রূপ দেখতে চাই, তাহলে মহাকর্ষ বলের সূত্রানুসারে অভিকর্ষ বল হবে F = G mm d²। অর্থাৎ এক্ষেত্রে পৃথিবীর ভর বড় এম, ছোট এম হবে বস্তুর ভর, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে d²। আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে মহাকর্ষ বলের যে সূত্র বা সংজ্ঞা রয়েছে
সেখান থেকে আমরা এই ক্ষেত্রে একটা আকর্ষণ বলের সমীকরণ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে F = G(m(m)d²। এরপরে আসি যে বলের সংজ্ঞা আছে। বলের সংজ্ঞা কি? অর্থাৎ একটি বস্তুর ভরের সাথে যদি ওই বস্তুর ত্বরণ গুণ করতে পারি তাহলে আমরা পেয়ে যাই বল, অর্থাৎ F = ma। আর যেহেতু এক্ষেত্রে পৃথিবীর সাথে ওই বস্তুর আকর্ষণ বল চিন্তা করা হচ্ছে, সেহেতু এক্ষেত্রে বলটি হবে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের সংজ্ঞা অনুসারে আমরা পেয়ে যাচ্ছি অভিকর্ষ বল = ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এটির গাণিতিক রূপ হচ্ছে F = mg। m হলো বস্তুর ভর আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই যে সূত্র, অর্থাৎ F = G(m)d²/d² এবং F = mg, তাহলে দুইটি হলো আকর্ষণ বল। এই দুই আকর্ষণ বলের মান অবশ্যই এই ক্ষেত্রে হবে সমান। তাহলে সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি mg বড় G mm/d²। তাহলে এই দুটোকে সমন্বিত করে দিলে, এই দুই সমীকরণকে থেকে যদি আমরা উভয় পক্ষে ছোট m কেটে দেই সমান করার পরে, তাহলে আমরা পেয়ে যাব G = Gm/d²। অর্থাৎ এটি হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমীকরণ। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সমীকরণে আমরা পেয়ে যাচ্ছি অভিকর্ষ ত্বরণ, সেই সাথে পাচ্ছি মহাকর্ষীয় ধ্রুবক বড় G, আর বড় M হচ্ছে পৃথিবীর ভর, আর d² হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের বর্গ। এক্ষেত্রে কোনো বস্তুর ভর নেই। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই বুঝে যাচ্ছি যে অভিকর্ষ ত্বরণের সাথে বস্তুর ভরের কোনো সম্পর্ক নেই। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি অবশ্যই সবার জন্যই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে G এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে? বস্তু নিরপেক্ষ মানে বস্তুর ভরের উপরে নির্ভর করে না। বস্তু কত বড়, কত মোটা, কত চিকন বা কত লম্বা, কত চওড়া, এই সকল বিষয়ের উপরে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে না। নির্ভর করে কার উপরে? স্থানের উপরে। অর্থাৎ বস্তুটি কোথায় রয়েছে, পৃথিবীর কোথায় রয়েছে, পৃথিবীর পৃষ্ঠে, সেটা নিরক্ষ রেখা বরাবর, না ক্রান্তীয় রেখা বরাবর, না মেরুতে, না পৃথিবীর কেন্দ্রে, না পৃথিবী থেকে উপরে, কোন স্থানে রয়েছে তার উপরে নির্ভর করে। এই প্রশ্নের উত্তরটি আমরা খুব সহজেই বোঝার চেষ্টা করব। এই প্রশ্নের ব্যাখ্যায় আমরা যে সমীকরণটি পেয়ে গেছি সেই সমীকরণটি নিয়ে আসবো, G = Gm/d²। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমীকরণের মধ্যে বস্তুর ভর ছোট m নেই। বস্তুর ভর যেহেতু নেই, তাহলে সহজেই বোঝা যাচ্ছে এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তু কত মোটা, কত চিকন, কত পাতলা, কত চওড়া, কত লম্বা, এগুলোর উপরে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কার উপরে? নির্ভর করে এই বড় G, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের উপরে। নির্ভর করে কার উপরে? পৃথিবীর ভরের উপরে। নির্ভর করে কার উপরে? বস্তু পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের উপরে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটি কত দূরে অবস্থিত, পৃথিবীর কোন পৃষ্ঠের কোন জায়গাতে অবস্থিত, পৃথিবী থেকে উপরে কত উঁচুতে অবস্থিত, অথবা পৃথিবীর ভিতরে, পৃথিবীর কেন্দ্রে, না পৃথিবীর ভিতরের কোন জায়গায় অবস্থিত, এগুলোর উপরে নির্ভর করে। তাহলে এখন এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। এখন এই তিনটি রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বড় যে যেটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটি ধ্রুবক, এটার মান কখনো পরিবর্তন হয় না। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক যেহেতু স্থির মান, সেহেতু এটাও আমাদের নির্ভরশীল কোনো রাশি নয়। তারপরে বড় পৃথিবীর ভর, সেটাও একটি ধ্রুবক মান, এটাও কোনো নির্ভরশীল রাশি নয়। তাহলে থাকে কি? শুধুমাত্র দূরত্ব। তাহলে শুধুমাত্র দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে ওই বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, এটির উপরে নির্ভর করে। এই কারণে এই প্রশ্নে বলা আছে যে অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ। অর্থাৎ বস্তুর ভরের উপরে বা বস্তুর লম্বা, মোটা, চিকন, প্রশস্ত, এগুলোর উপর নির্ভর করে না। নির্ভর করে কার উপরে? স্থানের উপরে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি বস্তু
এই অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ এবং এটি স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ স্থানের উপরে নির্ভর করে। এক্ষেত্রে আমাদের যেহেতু স্থানের উপর নির্ভর করে, তাহলে কোথায় থাকলে কিরকম অভিকর্ষ ত্বরণের মান হবে আমরা দেখার চেষ্টা করব। আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন, এটা দেখার চেষ্টা করবো একটি চিত্রের মাধ্যমে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পৃথিবীর এই লাল যে বিন্দুটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, বোঝানো হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র থেকে ঠিক সোজা যে অঞ্চল সেটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। আর পৃথিবী থেকে একটু কেন্দ্র এবং নিরক্ষীয় অঞ্চলের মাঝ বরাবর যে জায়গা সেটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। আর পৃথিবী থেকে উপরের দিকে যে অংশ সেটি হচ্ছে মেরু অঞ্চল। ঠিক দুই ভাগ করলে এরকম, ঠিক নিচের অংশেও এরকম আমরা দেখতে পাবো। এখন এই তিনটা জায়গার আমরা দূরত্ব দেখার চেষ্টা করব। আমরা কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব সবচেয়ে বেশি, ক্রান্তীয় অঞ্চলের দিকে গেলে দূরত্ব আরেকটু বেশি, আরেকটু কম, আর পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলে গেলে দূরত্ব আরো কম। এই যে দূরত্বের মান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর বিভিন্ন অংশে পৃথিবীর পৃষ্ঠের যে দূরত্ব এটা স্থির নয়, এটা পরিবর্তনশীল। আর যেহেতু এই অভিকর্ষ ত্বরণের মান স্থান নিরপেক্ষ নয়, সেহেতু এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে জি এর মান বিভিন্ন। আমরা জানি যে রাশি সেটা হচ্ছে জি ইকুয়াল টু জি এম ভাগ ডি স্কয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে দূরত্বের মান যদি বেশি হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কম হবে, আর দূরত্বের মান কম হলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। তাহলে এই কথার উপর ভিত্তি করে আমরা এই মানগুলো দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, আর নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। জি এর মান নিরক্ষীয় অঞ্চলে 9.8, এটা আদর্শ মান। আচ্ছা, তাহলে আমরা সহজে বুঝলাম যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয় কেন। আচ্ছা, এরপরে আমরা একটি সমস্যার দিকে তাকাবো। সেটা হচ্ছে যে একই উচ্চতা থেকে দুটি বস্তুকে যদি একই সাথে পৃথিবীর পৃষ্ঠের দিকে পতিত হতে দেওয়া হয় তাহলে কোনটি আগে পড়বে। অর্থাৎ এক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে একটি হচ্ছে এক টুকরো পাথর আর একটি হচ্ছে কাগজ। তাহলে স্বভাবত আমরা দেখতে পাচ্ছি যে এক টুকরো পাথরের ভর একটু বেশি হবে আর কাগজের ভর নিশ্চয়ই কম হবে, পাতলা। তাহলে আমরা নর্মালি যদি একটা জায়গায় পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাবো পাথরের টুকরোটি আগে মাটিতে পতিত হবে। কিন্তু এর ক্ষেত্রে আমাদের এই দুটি বস্তু একই সাথেই পৃথিবীর পৃষ্ঠে পতিত হবে। এর কারণ কি? যেহেতু অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, সেহেতু বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে না। যে বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান বেশি সেই বস্তু আগে পতিত হবে, আর যে বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কম সে বস্তু পরে পতিত হবে। কিন্তু অভিকর্ষ ত্বরণের মান যেহেতু বস্তুর ভরের উপর নির্ভর করে না, সেহেতু আমাদের এই দুই বস্তুকে একই সাথে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে পাথরের এক টুকরো পাথর এবং এক টুকরো কাগজ দুটি একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। এই জন্যই পৃথিবীর যে আমাদের অভিকর্ষ ত্বরণের মান এটা বস্তু নিরপেক্ষ, বস্তুর উপরে নির্ভর করে না। এখন আমরা বাস্তবে পরীক্ষা করতে গেলে এর ভিন্নতা দেখতে পাই। এর কারণ হচ্ছে আসলে বাতাসের প্রভাব। অর্থাৎ আমরা যে পরিবেশে এটা পরীক্ষা করব সেই পরিবেশে বাতাসের প্রভাবের কারণে এই অভিকর্ষ ত্বরণের মান অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যদি বাতাসের কোনো প্রভাব না থাকে তাহলে অবশ্যই দুই বস্তু একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা দুটি প্রশ্ন দেখে নেব। কোন বস্তু নিচের দিকে পড়ে কেন? অর্থাৎ একটি বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পড়বে কেন? অর্থাৎ আকাশে উড়ে যাচ্ছে একটি বিমান, হঠাৎ করে বিধ্বস্ত হয়ে গেছে, তাহলে সেটি আকাশে আটকে থাকে না, নিচে পড়ে কেন? এই নিচে পড়ার কারণ হলো পৃথিবী সবসময় বস্তুকে নিজের দিকে টানে। আসলে পৃথিবীর সাথে প্রত্যেক বস্তুর একটা আকর্ষণ রয়েছে। এই আকর্ষণ বলের কারণে এরা পরস্পরের কাছে আসতে চায়। কিন্তু এক্ষেত্রে যে বস্তুর ভর বেশি তার আকর্ষণ বল বেশি, তাহলে পৃথিবীর চাইতে ওই বস্তুর আকর্ষণ বল
কম। এর কারণ হলো পৃথিবীর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে পৃথিবীর ভর বেশি। তাহলে পৃথিবীর ভর বেশি হওয়ার কারণে এবং ওই বস্তুর ভর কম হওয়ার কারণে পৃথিবী এবং ওই বস্তুর উভয়ের আকর্ষণ বল থাকলেও এই ক্ষেত্রে পৃথিবীর আকর্ষণ বল বেশি। এই কারণে অনেক উঁচু থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর দিকে আসে, পৃথিবী তার দিকে যায় না। কারণ হলো পৃথিবীর ভর বেশি, তার আকর্ষণ বল বেশি। এই পৃথিবীর আকর্ষণে এই বস্তুটি তার কাছে আসে, অর্থাৎ উপর থেকে ছেড়ে দিলে সেটা নিচে পড়ে। অভিকর্ষ ত্বরণের মান। পরের প্রশ্ন হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? এটা খুব সহজ কথা। এমনিতেই নর্মালি যে ত্বরণ রয়েছে এই ত্বরণের মতো, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে একটি বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠের দিকে অগ্রসর হবে। এ সময় প্রতি সেকেন্ডে তার বেগ পৃথিবীর আকর্ষণে 9.8 মিটার পার সেকেন্ড এই হারে বৃদ্ধি পাবে। এরপরে আমরা দেখব বস্তুর ভর এবং ওজন। আমরা জানি এই দুটি বাস্তব জীবনে সবাই একই করে ফেলি, অর্থাৎ ভর এবং ওজন একই হিসেবে আমরা বলি। অর্থাৎ বাজারে গিয়ে বলি হয়তো 5 কেজি তেল দেন, এটা অনেকে বলে যে এই তেলের ওজন 5 কেজি, কিন্তু বাস্তবে 5 কেজি এটা তেলের ওজন নয়, এটা ওই 5 কেজি ওই তেলের ভর, 5 কেজি ডালের ভর, কিন্তু এটা তার ওজন নয়। ওজনের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক রয়েছে, আমরা এটি দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটি সব দেখে নেই। দেখা যাচ্ছে ভর এবং ওজন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর ভর হলো বস্তুর উপাদানের মোট পরিমাণ, অর্থাৎ একটা বস্তুতে কি কি উপাদান আছে কতটুকু, সেটাই হচ্ছে বস্তুর ভর। আর ওজন হলো পৃথিবীর আকর্ষণে ওই বস্তুটি পৃথিবীর দিকে যে পতিত হয় এই আকর্ষণ বলের মানটাই হবে বস্তুর ওজন। ভর একটি ভেক্টর রাশি, অর্থাৎ ভরের কোনো দিক নেই। ভর একটি স্কেলার রাশি, ভরের কোনো দিক নেই, শুধুমাত্র মান রয়েছে। আর ওজনের দিক রয়েছে। ওজন একটি ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয় রয়েছে, অর্থাৎ ওজনটি কোন দিকে সেটি নির্দেশ করা যায় ওজনের মাধ্যমে। কিন্তু ভরের কোনো দিক হয় না, উত্তর দিকে 5 কেজি ভর এরকম হয় না, আমরা বলের দিক হয়। তাহলে বল এবং ওজন মূলত একই রাশি। তারপর আসি যে ভরের আন্তর্জাতিক একক রয়েছে কিলোগ্রাম বা কেজি, আর ওজনের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন অথবা গ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা আমরা নিউটন আকারে ওজন আকারে প্রকাশ করতে পারি, আমরা নিউটনের আমরা এমকেএস পদ্ধতিটাও ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে সাধারণত ভর মাপা হয় যেটা সাধারণ নিক্তি দ্বারা, আর ওজন মাপা হয় একটি স্প্রিং নিক্তির সাহায্যে। যে এখানে দেখতে পাচ্ছি প্রথম এটি সাধারণ নিক্তি, এটা দাড়ি পাল্লা বা এমনিতে যে ব্যালেন্স গুলো রয়েছে বাজারে সেগুলো। আর ওজন মাপার জন্য একটি স্প্রিং নিক্তির প্রয়োজন। এই স্প্রিং নিক্তির দাগ কাটা রয়েছে, আমি একটা বস্তুকে ঝুলিয়ে দিলে অটোমেটিক্যালি তার সাথে ওই বস্তুর ভরের সাথে তার অভিকর্ষ ত্বরণের মান গুণ হয়ে যাবে, গিয়ে তার ওজন বের হয়ে আসবে। তাহলে আমরা ভর এবং ওজনের মধ্যে একটি পার্থক্য এই রাশিগুলোর মাধ্যমে বা এই তথ্যগুলোর মাধ্যমে সহজেই করতে পারি। এরপরে আসি যে আমাদের একটা বিষয় খুবই মনে রাখতে হবে যে মহাবিশ্বের সকল জায়গায় বস্তুর ভর একই থাকলেও ওজন পরিবর্তনশীল। যেহেতু বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, যেখানেই নেওয়া হোক, সেটা পৃথিবীতে, পৃথিবীর বাইরে, চাঁদে, যেখানেই হোক সেটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওজন পরিবর্তন হয়, কারণ অভিকর্ষ ত্বরণের মান যেহেতু স্থান নিরপেক্ষ, এই জন্য স্থান পরিবর্তন করলে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। সেই জন্য এটা মনে রাখতে হবে যে মহাবিশ্বের সকল জায়গায় বস্তুর ভর একই থাকলেও ওজন একই নয়। এবার একটা প্রশ্ন দিয়ে এটা আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে 10 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো, তাহলে ওজনের কি পরিবর্তন ঘটবে? তাহলে পৃথিবীতে আগে প্রথমে ওজন বের করতে হবে, তারপর চাঁদে ওজন বের করতে হবে, করার পরে এই দুটার মানের যে পার্থক্য সেটি হবে আমাদের পরিবর্তন। তাহলে আমরা জানি পৃথিবীতে বস্তুর ওজনের যে সূত্র W=mg, তাহলে W=mg, W তার ওয়েট, এই mg যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো বস্তুর ভর 10 কেজি আর 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাচ্ছি 98 নিউটন। আর এটা যদি আমরা চাঁদে বের করতে চাই তাহলে আমরা জানি যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর চাইতে 1/6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে, 1/6 হবে, তাহলে ওয়েট 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটা বের করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 16.333 নিউটন। তাহলে ওজনের পরিবর্তন আসতেছে 81.6
7 নিউট্রন। তাহলে বোঝা গেল যে বস্তুকে পৃথিবীতে রাখলে যতটুকু ওজন পাবো আমরা, চাঁদে নিয়ে গেলে তার ওজনের পরিমাণ কমে যাবে, কিন্তু বস্তুর ভর একই থাকবে। তাহলে এইভাবে এরকম অন্যান্য গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এরপরে কিছু সমস্যার কথা বলি, সেই সমস্যাগুলো আমরা অলরেডি বলে ফেলছি, একটু স্মরণ করে দেই যে বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে ওজন ভিন্ন হয় কেন। আমরা এর আগে দেখলাম যে বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হয়। তাহলে যেহেতু ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, অর্থাৎ W=mg, ভরের উপর নির্ভরশীল নয়, জি এর উপরে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। বস্তুর ভর একই থাকলেও অভিকর্ষ ত্বরণের মান যদি পরিবর্তন হয় তাহলে ওজন ভিন্ন হয়ে যাবে। তাহলে সেহেতু আমরা বলতে পারি যে বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে ওজন ভিন্ন হবে। পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হয় কেন? তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হবে কেন? তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয় তাহলে ওজন শূন্য হয়ে যাবে, কারণ W=mg, G= যদি 0 হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো যে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হবে। তাহলে বাস্তবিক ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানই শূন্য। এর কারণ হচ্ছে আমরা জানি G=gm ভাগ G=gm ভাগ r² বা d²। তাহলে এক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তু অবস্থান করে তাহলে d এর মান শূন্য হয়ে যায়, তাহলে পুরো রাশি, সম্পূর্ণ রাশিটাই শূন্য হয়ে যায়, যার কারণে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। চাঁদের বস্তুর ওজন কম হয় কেন? আমরা এর আগেই দেখলাম যে পৃথিবীর চাইতে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 6/1 তাহলে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু 1/6 হয় চাঁদে, সেহেতু পৃথিবী থেকে চাঁদে যদি নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর ওজন কম হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেয়ার দেবে, যাতে করে আমাদের যারা স্টুডেন্ট আছে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং শিক্ষা বিস্তারের জন্য উপকারে আসে। সকলকে ধন্যবাদ।